ইলেকশনটা পশ্চিমবাংলার মানুষ লড়ছে যেটা 2011-তে মমতার সঙ্গে হয়েছিল। বুঝতেই পারেনি কমিউনিস্ট। ল্যান্ডস্লাইডিং যখন হয় তার কোনো সংখ্যা হয় না। উনি ইলেকশনটা জেতার জন্য কি প্রয়োগ করেন? উনি মানুষকে ধমকানো, ভয় দেখানো, মেরে ফেলবো, দেখে নেব, পিটে নেব, ল্যাংড়া করব, লোলা করব, এই ওয়ার্ডটির বাইরে ওনার কোনো স্পিচ আছে? একটা বলুন তো। ডেভেলপমেন্টের উপর পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিন্তা করছে, মানুষকে ভয় দেখাবে, এখানে বিজেপি আসলে এই হয়ে যাবে, ও হয়ে যাবে। উনি একটা গুন্ডার ফৌজ তৈরি করেছেন, বাইরে ওনার কোনো কিছু নেই। ভয় দেখিয়ে ইলেকশন জিততেছে। এসব বাহানাবাজি করে, এই মাছ খাবো না, ও খাবো না। আরে ইয়ার, খাওয়া তো পরের কথা, আগে তো জীবনটা বাঁচো। কিন্তু ইলেকশন মে একটি ভোট মুসলমানদের কমিউনিস্টরা পায়নি। আর তার কারণ উনি যে আমার মুসলমান ভোট ব্যাংক, আর তার জন্য উনি 5,700 কোটি টাকার মাদ্রাসার বাজেট করেন। কিন্তু মুসলমান ছেলেমেয়ের ইঞ্জিনিয়ার, ডাক্তার আর প্রফেশনালিস্ট হোক, তার জন্যই বাজেটটা দেন, যাতে মূর্খ হয়ে থাকতে পারে। তার বাজেট করেছেন যে আমাদের মুনি ঋষি, বাঙালিদের সংস্কার, কালচার, ওটাকে উনি এভাবে অপমান করেছেন। তার প্রতিশোধ নিশ্চিত এবার ইলেকশনে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ নেবে। উনি আমাদেরকে বাঙালিপানা শেখাবেন। ওই শ্রী যারা কাটমানি শেয়ার ভাইপুর সঙ্গে নেয়, বা ভাইপুর যে কাটমানিটা কালেকশন, এই যে আইসি আছে, যেটা বলে পুলিশ ইনচার্জ থানার মধ্যে, এরাই কালেকশন করেন। সঞ্জয় গান্ধী বলে দিলে মন্ত্রী চেঞ্জ, তো সেটা এখানে ওনার ভাইপো করছে। আমরা আমাদের হিতগৌরব ফিরিয়ে আনতে চাই। আমরা এই পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ চাই, বিবেকানন্দের চাই, দেশবন্ধু চিত্তরঞ্জনের চাই, আমরা আচার্য জগদীশচন্দ্র বোসের চাই, আমরা রাজা রামমোহনের সেই সংস্কারিত বাংলা চাই, আমরা মাইকেল মধুসূদনের সেই বাংলা চাই, ওই কবি চাই, ওই লিখন চাই। আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি, ওনার যে সঙ্গীত, ওনার যে চর্চা, সেগুলো চাই। আজকের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যিনি বিজেপির লাকি চার্ম তাকে বলা হয়। কারণ ত্রিপুরায় যে বাম শাসন দীর্ঘদিন ধরে চলছিল, এবং এ রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন 15 বছর ধরে চলছে। তো যে কাজটা বিপ্লব দেব ত্রিপুরায় করেছিলেন বঙ্গের দায়িত্বে নিয়ে, তিনি কি পারবেন? প্রথম দফার নির্বাচন একেবারে দোরগোড়ায়। যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো অনেক দর্শকই দেখবেন যে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে। 152টা সিট, এবং বিজেপির তরফ থেকে অনেকেই দাবি করছেন 100-র কাছাকাছি সিট আসতে পারে। আপনি কতটা মনে করছেন? দেখুন, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নয়, জ্যোতিষ নয়। আমি পাবলিকের ওপিনিয়নে বিশ্বাস করি। টেন্টেটিভ আইডিয়া আমরা নেই যে এটা কি হতে পারে, তার একটা অ্যাসেসমেন্ট হয়। কিন্তু আজকে পশ্চিমবাংলার যে অবস্থা, ইলেকশনটা পশ্চিমবাংলার মানুষ লড়ছে। হ্যাঁ, মানুষ লড়ছে, যেটা 2011-তে মমতার সঙ্গে হয়েছিল। বুঝতেই পারেনি কমিউনিস্ট, ও ক্যাডার বেসড পার্টি। তো এরা বুঝতেই পারেনি যে চুপচাপ বসে আছে, একটা থমকে আছে। আর ইলেকশনের দিন জনঢল নেমেছে, সবাই এসে ভোট দিয়েছে, আর সরকার চেঞ্জ হয়ে গেছে। ত্রিপুরা তো সেম হয়েছে, কেন কমিউনিস্টদের এই স্বভাবই, ওদের সামনে কেউ দেখাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যাডার, ওনার কোনো কিছু নেই। ওনার হচ্ছে একটা পুলিশি ক্যাডার তৈরি করে রেখেছে, আইপিকের কতগুলো লোক লাগিয়ে রেখেছে, ওটা দিয়ে উনি কন্ট্রোল করুন। আর প্যাটার্ন সেম, কমিউনিস্ট প্যাটার্ন। তো স্বাভাবিকভাবে যেটা ত্রিপুরাতে 2018-তে হয়েছিল, 2011 পশ্চিমবঙ্গ হয়েছিল, এটাই 2026-এ এখানে হতে চলছে। 100% আমি কনফার্ম। আপনি দেখবেন ল্যান্ডস্লাইডিং। ওনার কাছে ভোটার নেই। ওনাকে যদি আজকের দিনে মুসলমানরা বলে আমি এক ভোট আমরা দেবো না ওনাকে, উনি তো একটা সিটে জিততে পারবেন না, নট এ সিঙ্গেল সিট পশ্চিমবঙ্গের মধ্যে। তো স্বাভাবিকভাবে আপনি যেটা বলছিলেন যে ওখানে বলছে কি কিছু লোক যে 100 সিট পাওয়া দরকার, ল্যান্ডস্লাইডিং যখন হয় তার কোনো সংখ্যা হয় না। তার কোনো সংখ্যা, কোন দিক দিয়ে ল্যান্ডস্লাইডিং হবে আপনাকে বলে আসবে না। আর ল্যান্ডস্লাইডিং ওকেই বলে যখন যেটা আপনার আইডিয়া নেই, তার বাইরে গিয়ে কোনো কিছু হচ্ছে। তো যখন আইডিয়া নেই ল্যান্ডস্লাইডিং হচ্ছে, সেখানে আমি সংখ্যা কেন বলতে যাব? আর এটা আমি বুঝি। এবার আটকানো ওনার কি, ওনার যতগুলো, উনি ইলেকশনটা জেতার জন্য কি প্রয়োগ করেন? উনি মানুষকে ধমকানো, ভয় দেখানো, মেরে ফেলবো, দেখে নেব, পিটে নেব, ল্যাংড়া করব, লোলা করব, এই ওয়ার্ডটির বাইরে ওনার কোনো স্পিচ আছে? একটা বলুন তো। ডেভেলপমেন্টের উপর পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিন্তা করছে, মানুষকে ভয় দেখাবে, এখানে বিজেপি আসলে এই হয়ে যাবে, ও হয়ে যাবে। মানে ওই আমরা ছোটবেলায় দেখেছি, এখন তার দ্বারাই না, ও সাপুড়ে যেত স্কুল থেকে আসার সময়, তো বেদে যাদের বলে,
তো সাপটা আপনি দেখাতো, সবাই দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে যাওয়ার পর সাপগুলো বের করতো, এগুলো দেখার জন্য আমরা কেউটে সাপ দেখার জন্য দাঁড়িয়ে যেতাম সবাই, প্রচুর ভিড় হয়ে যেত বাজারের মধ্যে, মার্কেটে ভিড় হয়ে যেত। প্রথম ভাবতাম যে ভাই সাপের খেলা দেখবো, সেটা দেখাবে, প্রথম বিন বাজাবে, সবকিছু করবে, করার পর তারপরে আসবে ওষুধ বেচাতে। আচ্ছা, ওষুধ বেচাতে আসবে, এসে এবার প্রথমে হিপনোটাইজ করবে, সবাইকে বলবে এখন যে আমি এই ওষুধগুলো বের করছি সেগুলো এই কাজের জন্য হবে, যে এখান থেকে চলে যাবে তার কিন্তু ছেলে মরে যাবে, মেয়ে মারা যাবে, এই ধরনের কথাবার্তা বলবে, বলে লোককে ব্ল্যাকমেলিং শুরু করবে। দেন ওনার তাবিজ বলে, এই ভাই তুমি এটা নাও, তোমার বাড়িতে রাখবে, তুমি কোটিপতি হয়ে যাবে, তুমি এটা নাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে। যদি আপনি না করেন, উনি চিনে নেয় যে এদের মধ্যে কাদেরকে বলতে হবে, তো চেহারা দেখে মোটামুটি আইডিয়া করে নেয়, অভ্যেস তো এদের। দেন ওকে বলবে এটার দাম কত, এই তাবিজের দাম 2000 টাকা, তাবিজের মধ্যে কিচ্ছু নেই। এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ আর ওনার রণকৌশল, রণনীতি, এছাড়া আর কিচ্ছু নেই। সেটাই তো আপনাদেরও এবারের প্রচারের কৌশল। আপনারা বলছেন যে ভয় নয় ভরসা। এই যে ভয়ের রাজনীতি আপনি পুরোটাই বোঝালেন আমাদেরকে, সেই ভয়ের রাজনীতি তো এত কিছুর পর এখনো দেখা যাচ্ছে। গতকালই দাঁতনের প্রার্থীর উপরে হামলা হলো, বাইক জ্বালিয়ে দেওয়া হলো, বিভিন্ন জায়গায় শয়ে শয়ে এরকম ঘটনা ঘটছে যেখানে মিডিয়ার ক্যামেরা পৌঁছচ্ছে না। তো এত কিছুর পরেও শান্তিপূর্ণ নির্বাচন আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি? দেখুন, আমি বললাম না যে ওনার কাছে পুঁজি এটা, উনি একটা গুন্ডার ফৌজ তৈরি করেছেন, বাইরে ওনার কোনো কিছু নেই, ভয় দেখিয়ে ইলেকশন দিতে চায় মানুষকে, কিন্তু এটা আর হচ্ছে না, সম্ভবই নেই, এবার করতে পারবেন। আপনি লিখে রাখুন, আমি দেখিনি, আমি সারা পশ্চিমবঙ্গ ঘুরেছি, মানুষ তৈরি হয়ে বসে আছে। লাস্ট দেখুন, দেওয়ালে পিঠ ঠিকে গেছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। মেয়েরা, বহু ডিস্ট্রিক্ট আছে হিন্দু বহু সংখ্যক মেয়ে ছেলেরা বেরোতে পারে না, নিজের যে আমাদের কৃষ্টি সংস্কৃতির শঙ্খধ্বনি দেওয়া, উলুধ্বনি দেওয়া, রবীন্দ্র সঙ্গীত গাওয়া, রেওয়াজ করা, সরস্বতী পুজো দেওয়া, এগুলো করতে পারে না। আপনি পাকিস্তান বাংলাদেশে হয় সেটা আলাদা বিষয়, এখানেই তো আছে, এখনো তো মূর্তি ভেঙেছে, কেটে দেবে। তো এই যে গুলো হচ্ছে, এগুলো থেকে মানুষ, দেখুন খাওয়া তো পরের কথা, আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের প্রথম বাঁচানোর অধিকার। আমরা তো মানুষ, যারা পশু এরাও প্রথম চায় বাঁচার অধিকার, তারপর খাওয়া। আগে মানুষ এবার তার বাঁচার অধিকার চাইছে। আগে তো আমার ছেলে মেয়েটাকে বাঁচাতে হবে, তাকে স্কুলে যেতে হবে, পড়াতে হবে, এখানে রাখতে হবে মায়ের কাছে, সেই জায়গাতে মানুষ পৌঁছে গেছে। সব জায়গাতে পশ্চিমবঙ্গে প্রতিটি মা বুঝেছে যে আমার ছেলে মেয়েকে যদি এখানে রাখতে হয়, এস্টাবলিশ করতে হয়, তাহলে এই সরকারটাকে বিদায় ছাড়া ওনাদের কাছে কোনো উপায় নেই। বেরোবে মানুষ, কাউকে রুখে পারবেন না। ওনার যে ভয় দেখানো, ওনার যে থানা ইনচার্জগুলো, সেগুলোতে অনেক ইলেকশন কমিশন ট্রান্সফার পোস্টিং করেছে, আসলে তো সব শস্যের মধ্যেই ভূত, তা আপনি কাকে কি ট্রান্সফার করবেন? আর এটা বোঝা উচিত, তাকে আপনাকে বলি, যত বড়ই সে মানে এই গুন্ডা হোক, যত বড়ই মানে নেগেটিভ মাইন্ডেড কোনো পার্সোনালিটি হোক, সত্যমেব জয়তে, আর মানুষের জিত নিশ্চিত। এটা আমি বলছি না, ইতিহাস সাক্ষী। বড় বড় যাদের সাম্রাজ্য ছিল, যাদের ব্রিটিশদেরকেও একশো বলো তাদের মানে সাম্রাজ্যের সূর্যাস্ত হয় না, তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাবছেন যে আমার সাম্রাজ্যের সূর্যাস্ত হবে না। যখনই যারা ভাবেন সেটা, তার পরিণতি বিনাশ ছাড়া কোনো কিছু নেই। আর এমনিতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জ্যোতিষ নাই, কিন্তু ওনার চেহারা দেখি, ওনার হাবভাব দেখি, ওনার কথাবার্তা দেখি, ওনার কাল শেষ হয়ে গেছে। আমরা ভারতীয় মানুষ, আমরা আমাদের পরম্পরাতে, আমাদের যে সংস্কৃতি সংস্কারে বিশ্বাস করি। তো আমাদের সংস্কারে বলে যে রাজযুগ হয়, রাজযুগ শেষ ওনার। আমি জ্যোতিষ নেই, বারবার বলছি, পাবলিকের ফেস পড়ার ক্যাপাসিটি বিপ্লবদের মধ্যে ঈশ্বর কিছুটা দিয়েছে। উনাকে স্বয়ং ইন্দ্রদেব এসে যদি বাঁচাতে চায়, বাঁচাতে পারবেন না। উনি স্বয়ং আজকে দিনে ভবানীপুরে হেরে আছেন, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, ভবানীপুরে 100% কিচ্ছু পায়নি ওনার, কিচ্ছু পায়নি, কেউ ভোট দেবেন ওনাকে। মেইন তো উনি, বাকি কোনো কিছু না, সব তো উনারই কুকর্মের ফল আজকে বাংলা ভুগছে।
এসব বাহানাবাজি করে এই মাছ খাবো না, ও খাবো না। আরে ইয়ার, খাওয়া তো পরের কথা, আগে তো জীবনটা বাঁচো, আগে আমাদের ইজ্জতটা তো বাঁচো। আরে আমরা বাঙালি ভাই, আমাদের মেইন হচ্ছে, প্রথম হচ্ছে সংস্কার আর ইজ্জত। আমাদের কালচারের জন্য বাঙালিদের চিনে। আমরা পয়সার প্রতি ভাগি না, আমরা ইজ্জতের প্রতি ভাগি। এই বাঙালিদের ক্যারেক্টার, এটা জিনের মধ্যে রয়েছে যে প্রথম ইজ্জত চাই, স্বাভিমান চাই। উনি আমাদের, আমরা কি কুকুর বেড়াল নাকি? আমাদেরকে সামনে ভাত দেবে, মাছ দেবে, আমরা চলে যাব, আর উনি শেখাবেন আমার মাছ খাওয়া। আমাদের জিনের মধ্যে মাছ আছে, উনি আমাকে শেখাবেন, উনি বাঙালিদের শেখাবেন তুমি এটা খেও না, এটা খেও না। আরে উনি কোন পণ্ডিত যে আমাদেরকে শেখাবেন মাছ? মনে হচ্ছে মাছের আবিষ্কার উনিই করেছেন দুনিয়াতে। কিছুদিন পরে বুকস বের করে দেবে যে মোহাম্মদ ইজ দ্য ফাউন্ডার অফ ফিশারিজ। তো এই ধরনের যে কথাবার্তা, যার কোনো কাজ নেই, 15 বছর সরকার চালিয়েছো, তোমার তো কি করেছো মানুষের জন্য সেটা বলা উচিত। যেটা না বলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এখানে ভাগিয়ে দিবে, এটা করে দেবে। তার মানে আপনার কাছে যে আপনি 15টা বছর কিচ্ছু নেই আপনার কাছে, তার জন্য মানুষকে এগুলো করছেন। আর পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধিজীবী মানুষ, সচেতন মানুষ, বোঝেন। বলে তাহলে দাদা এত কিছু হলে তাহলে সরকারটা উনি 15 বছর কিভাবে নিয়ে আসে? কোশ্চেন আসে। প্রথম মা মাটি মানুষ বলে এনেছেন, ওনার প্রতি সিম্পিতি ছিল, কমিউনিস্টের প্রচন্ড অ্যান্টি ইনক্যাম্পেসি ছিল, অত্যাচারে। দ্বিতীয়বার উনি সময় চেয়েছেন, আর ওই সময় কমিউনিস্ট আর কংগ্রেস একসঙ্গে মিশে গেছে, সেটার রিপারকেশন হয়েছে, কারণ এরাই লড়াই করেছে, এরাই সব একটা হয়ে গেছে। তো ওটার বদলে উনার প্রাইজ উনি পেয়ে গেছেন। তৃতীয়বার উনি মুসলিম ভোটটা কনসোলিডেট করে নিয়েছেন, যেটা একসময় কমিউনিস্টের কাছে 1% চলে যেত। তৃতীয় ইলেকশনে একটি ভোট মুসলমানদের কমিউনিস্টরা পায়নি। আর তার কারণে উনি যে আমার মুসলমান ভোট ব্যাংক, আর তার জন্য উনি 5,700 কোটি টাকার মাদ্রাসার বাজেট করেন। কিন্তু মুসলমান ছেলেমেয়ের ইঞ্জিনিয়ার, ডাক্তার আর প্রফেশনালিস্ট হোক, তার জন্যই বাজেটটা দেননি, যাতে মূর্খ হয়ে থাকতে পারে, তার বাজেট করেছেন উনি। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাজেট করেছেন 82 করোড়, মানে 82 করোড় মাত্র। তো কত বড় পণ্ডিত উনি, কত বড় শুভচিন্তক বাংলার মানুষের, এতে কত বড় শুভচিন্তক মুসলমানদের, এটাতে বোঝা যায়। আর আমি আশা করি এবারে যে নির্বাচন হবে সেটা মানুষের নির্বাচন হবে, মানুষ বেরোবে, ছেলে মেয়ের অধিকার চাইবে। আর যেটা আমি প্রথম থেকে বললাম, ভাই আমরা স্বাভিমান চাই, ইজ্জত চাই, মান চাই, সেটার জন্য আমরা লড়াই করি। আমরা তাহলে একবেলা কম খাবো, কিন্তু আমার মানটা লাগবে, ইজ্জতটা লাগবে, আমার প্রেস্টিজ ইস্যু। আমরা খুব সহজে কোনো পার্টি চেঞ্জ করি না, এটা আমাদের ট্রেন্ড বাঙালি, খুব সহজে। ত্রিপুরা তো সেম ট্রেন্ড। কারণ আমরা ভাবি যে পার্টি চেঞ্জ করার মতো সমাজে আমাদেরকে মানুষ বলবে, সকালে বিকালে চেঞ্জ করে নেবে। তো অন্য জায়গায় এগুলো হলে দ্যাট ইজ নট এ ইস্যু, কিন্তু এখানে এটা ইস্যু হয়, তার কারণে ওই ট্রেন্ডটা রয়ে গেছে। কিন্তু এবার আপনি দেখবেন যে এবার মানুষ বুঝে গেছে, প্রথমবার মামাটি মানুষের কারণে হয়েছে, দ্বিতীয়বার কংগ্রেস আর কমিউনিস্ট মিলার কারণে এসছে, আর তৃতীয়বার মুসলিম কনসোলিডেট হওয়ার কারণে এসছে। আর এবার আর মুসলিম কনসোলিডেট অলরেডি হয়ে গেছে, এবার ওনার কাছে কোনো আর হাতিয়ার নেই, সেটাও উনি প্রয়োগ করে দিয়েছেন। এবার যদি মুসলিম ভাইরা যদি কনসোলিডেট হয়ে ভোটও দেয়, তবু মনে রাখবেন এখানে বহু সংখ্যক যারা আছে, এরা এবার ইলেকশনটা হচ্ছে মেয়ের ইজ্জতের জন্য, ছেলের রোজগারের জন্য। দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি মান সম্মান, বাঙালিদের ইজ্জতের কথা বলছিলেন, এবং বাঙালি অতিথি পরায়ণ জাতি। সেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন বহিরাগত। যিনি দেশ চালান তিনি নিজের দেশে, নিজের অঙ্গরাজ্যে কি করে বহিরাগত হতে পারেন? আমি বললাম না, উনি বাঙালির যত মানের যত ছোট করা যায়, ওটা একমাত্র এই দুনিয়াতে ধরতির মধ্যে কেউ আছেন যে লোকসান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের স্বার্থের জন্য, নিজের ভাইপোর জন্য, একটা ব্যক্তি স্বার্থের জন্য। কোনো বাঙালি লিডারশিপ ভাবে এখানে মুখ্যমন্ত্রী দেখুন, আমার সঙ্গে নীতিগতভাবে কমিউনিস্টের কোনো মিল নেই, কিন্তু জ্যোতি বসু, আপনি দেখুন বুদ্ধদেব বাবুকে, আপনি দেখুন সিদ্ধার্থ শঙ্কর রায়কে, ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্ল রায়, এক একটা পার্সোনালিটি দেখুন, তাদের হাব ভাব, ধুতি পরে যাওয়া, বাঙালি ওনা জেন্টলম্যান পার্সোনালিটি। সিদ্ধার্থ শঙ্কর রায়কে ইন্দিরা গান্ধীর ডান হাত ছিলেন, বুদ্ধিজীবী মানুষ। ওনার কি, উনি কি করেছেন আমাদের? কারণ মানুষ একটা রাজ্যের যখন তার প্রমুখ ব্যক্তিকে দেখে, ওকে থেকে আইডিয়া ওই লোকগুলি এমনই হবে। উনি তো বাণিজ্য ডুবিয়ে দিয়েছে আমাদের, উনি বাণিজ্যটা ডুবিয়েছে। তো তার জন্য যে ভারী ভারী বলেন, এই পশ্চিমবঙ্গের কালচারটা কি?
এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজে গিয়ে আন্দোলন করেছেন দেশ স্বাধীন করার জন্য, রাসবিহারী বসু সবাই মিলে। নেতাজি কি বলেছেন, রাইটার জিতার জন্য বলেছেন, উনি বলেছেন দিল্লি চলো, বাঙালি তো। এখন মমতা ব্যানার্জি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আবার সার্টিফিকেট নিতে হবে। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেছেন, ওনার বন্দে মাতরমের মধ্যে পশ্চিমবাঙ্গাল ছিল না, পুরো পুরো ভারত ছিল। রবীন্দ্রনাথ জনগণ মন ইতি গিয়েছিল, বিশ্বকবি। ওনার জনগণ মন ইতির মধ্যে খালি পশ্চিমবঙ্গের দার্জিলিং ছিল, আর শিলিগুড়ি ছিল, আর কলকাতা সিটি ছিল, পাঞ্জাব, পুরো 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 ভারত ছিল। স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়াল লিডার, ওনার ওনার যে ওনার যে ওনার যে বাণী ছিল, ওনার যে পথটা ছিল, রাস্তাটা ছিল, সেটা কি ছিল, সেটা কোথা থেকে গেল? উনি যে এখান থেকে বেরিয়ে কন্যাকুমারিকার সাউথে, এক্সট্রিম সাউথ কন্যাকুমারিকাকে ধ্যান করে ওখানে মন্দির তৈরি হয়েছে, আজও আছে। স্বামীজি এখানে ধ্যান করেছেন, তাহলে ধ্যান তো দীঘাতে করতেন বসে, এখানেও তো সমুদ্র আছে। তো উনি আজকের দিনে স্বামী বিবেকানন্দকে অস্বীকার করেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে অস্বীকার করেন, বঙ্কিমচন্দ্রকে অস্বীকার অপমান করেন। সবচেয়ে আগে ওনার শাস্তি হওয়া উচিত, সবচেয়ে আগে শাস্তি হওয়া উচিত, যে আমাদের মুনি ঋষি বাঙালিদের সংস্কার কালচার, ওটাকে উনি এভাবে অপমান করেছেন, তার প্রতিশোধ নিশ্চিত এবার ইলেকশনে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ নেবে। উনি আমাদেরকে বাঙালিপানা শেখাবেন, হইছি কি ওনার দায়িত্ব। তবে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসে পথপ্রদর্শক। উনি যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, দেখছি এখন কংগ্রেসের নেতারাও ওনাকে দেখে শিখছেন। গতকালই খার্গেজি প্রধানমন্ত্রীকে আতঙ্কবাদী বলছেন। দেখুন, যখন কোনো রাজনৈতিক পার্টির কাছে কোনো ভিজন থাকে না, কোনো ইস্যু থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। এটা আজকে নেই, এটা অনন্তকাল থেকে চলে আসছে। আজকে নরেন্দ্র মোদী অ্যান্ড ভারতীয় জনতা পার্টি, তার বিষয়ে অপোজিশনের কাছে কোনো ইস্যু নেই, কোনো ইস্যু নেই। তো মাঝে মাঝে তোলেন, এটা কেন করেনি, এটা কেন হয়নি, 2 দিন পরে এরাই ভুলে যান, কারণ সেটা ইস্যু হয় না। তো এই রাজ্য, এই যে মুখ্যমন্ত্রী আছেন, উনি বারবার আজকে এটা বলেন, কালকে এটা বলেন, কোনোটাই ইস্যু না। একবার মানিকতলা তো, ধর্মতলা তো বসে গেছিলেন, মনে করে 2011 আমি বসবো, পুরো পশ্চিমবঙ্গ চলে আসবে, যখন আসছে না আবার পালিয়ে গেছে এখান থেকে। তো আমি মনে রাখবো, রাজনীতিতে কোনো কিছু রিপিটেশন হয় না, প্রত্যেকটা ইলেকশন আলাদা আলাদা, প্রত্যেকটা ইলেকশনের তাসির আলাদা আলাদা, প্রত্যেকটা ইলেকশনের ডাইরেকশন আলাদা আলাদা। তো উনি চাইছিলেন যে এটাকে রিপিট করে দেব। উনি যেটা লাস্ট ইলেকশনে এসেছিলেন মুসলিম কার্ড খেলে, সেটার চেষ্টা করছিলেন, পরে দেখলেন যে এই তো কোনো লাভ হচ্ছে না, আমার তো অতটা ভোট আছেই। তখন মাঝখানে আবার চলে গেলেন, ভাই হোলি মুবারক হোক, মুবারক হোলি শুভেচ্ছা দিই আমরা। তো উনি বলতে গিয়ে মানে ওনার তো অভ্যেসই সেটা হয়ে গেছে, তো সেটা তো আত্মা থেকে বেরিয়ে আসে। তো হোলি শুভেচ্ছা দিতে গিয়ে দিলেন হোলি মুবারক, দেখলেন উল্টা হয়ে গেল। তো মাঝখানে মন্দিরে, মহাদেব মন্দির পুজো দেওয়ার জন্য গেছেন, 2 ঘন্টা আরেক জায়গায় ধরেন, ঘন্টা যেখানে ধরতে ওখানে না উল্টো ধরছেন। তো ওনার প্র্যাকটিসেটিক সব শেষ হয়ে গেছে। উনি মনের মধ্যে যেটা আছে এটাই ওনার চেহারার মধ্যে আসে, ওনার ডাইরেকশনের মধ্যে আসে। আর বাকি জনতা বসে আছে, এসব করে কাউকে কোনোদিন রোখা যায় না। মানুষকে কেউ দুনিয়াতে রুখতে পারেনি। স্বয়ং ভগবান বলে মনুষ্য এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, সেটা উনি বুঝতে পারেননি, আমরা বুঝেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি ক্ষমতায় আসার জন্য যাদের ব্যবহার করেন সেটা পুলিশ। এবং আজকে দেখা যাচ্ছে একজন পুলিশের ডিসির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, ফোন বন্ধ করে রেখেছেন, তদন্ত হচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস ডিসি, তিনি কলকাতা পুলিশের, এবং দীর্ঘদিন ওসিও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে বাড়ি কালীঘাট থানা এলাকায়। তার প্রচুর সম্পত্তি, এখন তিনি ফোন অফ করে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশকে পালিয়ে বেড়াতে হবে? আপনিও তো প্রশাসক ছিলেন দীর্ঘদিন, আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ আপনার আন্ডারে ছিল। একজন মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে দেখছেন পুলিশের এই ব্যাপারটাকে? দেখুন, দেখে তো এখন আমি দেখি, আপনিও দেখছেন, আপনি তো পুরো কাহিনীটা বললেন, আপনিও দেখছেন, আমিও দেখছি, তো জনতাও দেখছে। যতটা আপনি দেখছেন, যতটা আমি দেখছি, জনতাও দেখছে। যদি ভাবেন যে জনতা এটা দেখছে না, পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন, খুব সচেতন। যেটা বললাম, আমরা সহজে কোনো কিছু পলিটিক্যাল বা কোনো বিজনেস হোক, যে কোনো আমাদের স্বভাব, আমরা যে স্টাডিও করি, সহজে আমরা এটা চেঞ্জ করতে চাই না। আমাদের এটা
আমরা চাই যে আমাদের একটা ক্রেডিবিলিটি তৈরি হোক, মানুষ আমাকে অ্যাসেস করুক যে এটার জন্য আমি চেষ্টা করেছি, এটা আমাদের স্বভাব জিনের মধ্যে রয়েছে। তার কারণে মানুষের চেষ্টা করেছে, কমিউনিস্টকে চাই না তো কে হবে? প্রথম তো আর দেখুন 2011-তে যখন এসেছিলেন তখন তো বিজেপির তত ভোট ব্যাংক ছিল না, এখানে অস্তিত্ব ছিল না, কংগ্রেসের মেইন অপোজিশনে ছিল ওই সময়। তো উনি মাঝখানে উঠে এসছেন, কংগ্রেস থেকে ভেঙে এসে এইসব করেছেন। তো বিজেপির যে একটা ভোট পার্সেন্টেজ ছিল তেমন 6-7% হাইয়েস্ট হতো, এর বেশি কোনো, মাঝখানে একবার 11% পেয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে একসময় যখন অ্যালায়েন্স ছিল অটল বিহারী সরকার। তো তাহলে বিজেপির ভোট ব্যাংক এমন একটা ছিল না। তো বিজেপিকে তো প্রথমেই মানুষের চাইনি তেমন না, চেয়েছে, কিন্তু ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল এই দুইটা স্টেট সেম প্যাটার্নে চলে, টু পার্টি সিস্টেমে চলে, থার্ড পার্টিকে ভোট দেবে, থার্ড পার্টিকে ভোট দেবে, যারা ক্যাডার ফেডার আছে যারা ভোট দেবে। কিন্তু এই দুই স্টেটের মধ্যে থার্ড পার্টি কোনো অস্তিত্বই থাকে না। থার্ড পার্টি করে ভাবে যে আমি কে কিং মেকার হবো, যেটা সিপিএম এক সময় ভেবেছিল যে আমি কিং মেকার হবো। 2021 ইলেকশনে সিপিএম ভেবেছিল আমরা কিং মেকার হবো, 30টা সিট পাবো, 40টা আমরা আমাদের ছাড়া বিজেপি বানাতে পারবো, মমতা বানাতে দেবো। তো সেটা সিপিএম ভুলে গেছে। এই রাজ্যটা ওরা শাসন করেছে, এই রাজ্যের মধ্যে ত্রিপুরাতে সম্ভবই নেই কিং মেকার হওয়া, টু পার্টি সিস্টেম হয়। তার জন্য বিজেপি হয়তো ওই সময় পার্সেন্টেজ পেত না। আজকে টু পার্টি সিস্টেমে ইলেকশন পুরো পোলারাইজড হয়, বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াইটা হচ্ছে। তৃণমূলের সঙ্গে আপনি বলেছেন, আমিও জানি যে পুলিশের মধ্যে, সবাই না, পুলিশের মধ্যে যেগুলো কারাপ্টেড আছে, যারা কাটমানির শেয়ার ভাইপুর সঙ্গে নেয়, বা ভাইপুর যে কাটমানিটা কালেকশন, এই যে আইসি আছে যেটা বলে পুলিশ ইনচার্জ থানার মধ্যে, এরাই কালেকশন করেন। এগুলো ছাড়া মনে করেন যতটা আইসি আছে এর মধ্যে 70% ধরে নিন, এরা ছাড়াও তো পুলিশ আছে, এদেরকে দিয়ে করা হয় না এই কাজগুলো। তো স্বাভাবিকভাবে আপনি এবার দেখেন, মিলিয়ে নেবেন, পুলিশদের ভোট টোট ইলেকশনের পরে মানুষ তাদেরকে, ভাই সরকারি কর্মচারীকে দিয়ে দিচ্ছেন না উনি, তার জন্য উল্টো সুপ্রিম কোর্টে যাচ্ছেন, দেব না। ওনাকে যেটাই বলবেন সেটা উনি কোর্টে চলে যাবেন, দেবেন না। তো সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িকে উনি ডিএ দিতে চান, 7th পে কমিশন তো ছেড়ে দিন, ডিএ দিতে চান না। তো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা কি ওনার থেকে দাদন নিয়ে বসে আছে ওনাকে ভোট দেওয়ার জন্য? এই মনে করেন যে কতগুলো ওনার লাইজেনার আছে, যে ভাইপুর যে লাইজেনার আছে ওনার প্রায়োজিত, মানে প্রডিউসার তো উনি, ডাইরেক্টর উনি, প্রডিউসার তো ভাইপো। তো ডাইরেক্টর প্রডিউসারের কিছু লোক আছে যারা করাপশনের সঙ্গে, কাটমানির সঙ্গে যুগে আছে, এদের সমস্ত যে, এর মধ্যে একটা উদাহরণ আপনি শান্তনু বললেন, কিন্তু ও নামটা নেওয়ার না, আমি তো এমন নাম রেখেছে শান্তনু, বা শান্ত প্রকৃতির লোক হবে, এ তো পুরো পশ্চিমবঙ্গ অশান্ত করে রেখেছে। তার জন্য এই যে কতগুলো নাম রেখা হয়েছে, মমতা বাবা কি নাম রেখেছে, একদম মমত্ব একদম ওনার চেহারা দিয়ে ফুটে পড়বে, ওনার চেহারাতে কেউ হাসি দেখেনি আজ পর্যন্ত, নাম ওনার মমতা, একদম মানে ওনাকে দেখলেই আপনার মমতা, মায়া মমতা একদম ঝরে পড়বে। আপনি দেখেছেন ওনার একবার ওনার হাব ভাব ভঙ্গিমা, সারাদিন মানে মারার জন্য, পিটার জন্য, কাকে মারবো কাকে পিটবো, এমন মানুষ না পেলে হয়তো উনি ওয়ালের মধ্যে ধাক্কামুখি করেন। এই ধরনের হচ্ছে ওনার যে ব্যক্তির যে মনোভাব এবং তার হাবভাব। কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে কয়েক সেকেন্ডে হিন্দুদের 12টা বাজিয়ে দেবে। সত্যি দেখছি বিভিন্ন জায়গায় অশান্তি, এবং তার আমলে বিগত 15 বছরে তিনি তো মহিলাদের ভোটে জিতে এসেছেন এবং মহিলাদের জন্য নানান রকমের কাজ করছেন দাবি করেন তিনি, অথচ সবথেকে বেশি মহিলারা এ রাজ্যে নিগৃহীত। আরজি করের ঘটনা, সন্দেশখালির ঘটনা, পরপর হাঁসখালির ঘটনা, এরকম ঘটেই যাচ্ছে, দুর্গাপুরের ঘটনা। একদম 7 বছরের বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত এখানে সুরক্ষিত নয়। বিজেপি আসলে এই অবস্থার কি পরিবর্তন হবে? দেখুন, নিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেন সেটা প্রমাণিত। সে 3 তালাক হোক, মহিলাদের উপরে অত্যাচার হলে তার জন্য টিল ডেথের কানুন আনা, মহিলা রিজার্ভেশন বিল আনা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধ করেছে পার্লামেন্টের মধ্যে। সবচেয়ে প্রথম বিরোধ করার যে দলটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলার কথা বলেন, ওখানে গিয়ে বিরোধ করে বসে আছে। কারণ কি, উনি হচ্ছেন অভিষেকপন্থী, ওনাকে চিফ মিনিস্টার বানাতে চায়। তো উনি ভাবছেন এইটা যদি করে নেই তো অভিষেকের তো কেটে যাবে। তো ওনার মাথায় শুধু ভাইপো, আর কোনো কিছু নেই। আমরা ওনাকে কোনো কিছু করিনি। আজকে ওনার যে এই মানে মানসিক যেটা হাল হয়েছে তার জন্য উনি খুব দায়ী।
আর আমি না করি না, উনি ওনার ভাইপো প্রেম, উনি ওনাকে গদিতে নিয়ে চলাফেরা করুক, কুলে নিয়ে চলুক বাড়িতে, ওনার পার্সোনাল ব্যাপার। কিন্তু ওটা যখন উনি থোপে দেন এনে এসে, না ওকে মানতে হবে, ওদের কথা শুনতে হবে, ও যা বলবে তাই করতে হবে। আরে ভাই সিএম তুমি ওর কথায় কেন চলবে? ডিজি সিএম তুমি ওর কথায় কেন চলবে? চিফ সেক্রেটারি। তো এইটা তো ওই রাজ্যে তো করে রেখেছে। আর যখন যার কাছে যেই দায়িত্বটা নেই তাকে সেই কাজ করার সুযোগ দেওয়া হয়, তো যেটা ইন্দিরা গান্ধীর সঙ্গে সঞ্জয় গান্ধী কাহিনী হয়েছিল, এটাই এখানে রিপিট হয়েছে। অ্যাক্সিডেন্টের কথা বলছেন? রিপিট হয়েছে, না অ্যাক্সিডেন্ট না, রিপিট হয়েছে। যেটা সঞ্জয় গান্ধী পেছনের দরজা দিয়ে পুরো সরকারটা চালাতেন, সঞ্জয় গান্ধী বলে দিলে মন্ত্রী চেঞ্জ, ঠিক। তো সেটা এখানে ওনার ভাইপো করছে। তো যখনই পেছনের দরজা দিয়ে যাকে পাবলিক চুনেছে অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, ও না চলে যদি পেছনের দরজা দিয়ে কেউ চালায়, তো তার পরিণতি এমন হয়। যেমন মনমোহন সিং এর সরকারটাও পেছনের দরজা দিয়ে সোনিয়া গান্ধী চালাতো, তার পরিণতি কি হয়েছে? এই যে মনমোহন সরকারের পরে আকাশ পাতাল, মানে মানে ধরতি, মানে কোনো জায়গাতে ভ্রষ্টাচার সব জায়গাতে করে রেখেছে। মনমোহন সিং তো ব্যক্তিগতভাবে ভালো লোক হিসেবে পরিচিত, ভদ্রলোক হিসেবে পরিচিত, কিন্তু পেছনের দরজা দিয়ে সোনিয়া গান্ধী এটাকে চালানোর পরে যে কংগ্রেস যে গেল, এখনো 100-এ পৌঁছতে পারলো না কংগ্রেস, এখনো 100 হয়নি, আজ পর্যন্ত 100 হয়নি। 99 ছিল, আরেকটা আসাম ইলেকশন কমে গেছে, প্রদ্যুৎ বরদলৈ চলে গেছে, আবার 98 হয়ে গেছে, এবং ধীরে ধীরে এটা কমতে থাকে। তো আজ পর্যন্ত 100-এ পৌঁছতে পারেনি, তার পরিণতি। তো এবারও এই তৃণমূলের এখানে সেটাই হতে চলছে। আর যেটা আপনি বলছেন ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে যারা এই ধরনের এরা আচরণ করে, তার কারণ একটাই, সেটা হচ্ছে তাদের কাছে ইস্যু নেই। আর মহিলাদের বিষয়ে যেটা আপনি বলছিলেন যে কি আপনারা করবেন, নরেন্দ্র ভাই মোদীর প্রতিটি স্কিম আপনি তুলিয়ে দেখুন, মানুষ মোদীর উপর ভরসা আছে। মোদী মানে ভরসা, মমতা মানে ভয়, টিএমসি মানে ভয়। তো মোদী মানে ভরসা। বিপ্লবদের বললে হয় না, 3 তালাক মোদী শেষ করেছে, বন্ধ করেছে। 370 মোদী উঠিয়েছে। রাম মন্দির মোদীর জামানাতে তৈরি হয়েছে। মহিলাদের জন্য কঠোর আইন নিয়ে অত্যাচার করলে টিল ডেথ মোদী এনেছে। মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা, বাড়িতে গ্যাসের চুলার মধ্যে রান্নাবান্না করবে, ধোয়াতে যাতে তার মানে তার টিবির ব্যারাম না হয়, তার কোনো অসুস্থ না হয়, তার জন্য উনি মহিলাদের উজ্জ্বলা যোজনার মাধ্যমে মানে ফ্রিতে গ্যাসের সিলিন্ডার দেওয়া, গ্যাসের চুলার দেওয়ার ব্যবস্থা করেছেন। যতগুলো স্কিম প্রধানমন্ত্রীর, যতগুলো স্কিম, সবগুলো স্কিম, যেমন আমাদের ইজ্জত ঘর মানে শৌচালয় মহিলাদের জন্য, শুধু বাড়িতে নয়, ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদী আসার আগে মাননীয় প্রধানমন্ত্রী একবার দেখেছেন যে ভাই যখন স্টুডেন্টরা ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস 1-এ ভর্তি হয়, নার্সারিতে ভর্তি হয়, কেন ক্লাস 5-6-এ আসার পর 7-8-এ আসার পরে মেয়েরা কমে যায়, ছেলেরা থেকে যায়? তখন উনি দেখেছেন যাই তার জন্য নেই, কারণ স্কুলগুলোর মধ্যে ম্যাক্সিমাম স্কুলগুলোর মধ্যে, গ্রামের স্কুলগুলোর শৌচালয় নেই। তো মেয়েটা যখন বড় হয়, সে জায়গায় বাইরে গিয়ে শৌচালয় করতে পারে না, পুরুষরা করে নেয়। এই বিষয়টা চিন্তা করতে নরেন্দ্র ভাই মোদীকে করতে হয়েছে। জওহরলাল নেহরু থেকে নিয়ে কংগ্রেসের কত প্রধানমন্ত্রী ছিল, কারোর মাথায় যায়নি, কারণ তারা তো চিন্তা করে না গরিবের সাধারণ মানুষের ছেলে মেয়েরা কোথায় বড় হবে, কোথায় শৌচালয় হবে, চিন্তা নেই। এদের খেতেই যাও, এদের অভ্যাস হচ্ছে যে মানে গ্রামের মানুষ তো খেতেই শৌচালয় করবে, রেলওয়ে লাইনের সঙ্গেই বোতল নিয়ে যাবে, এরা শৌচালয়ে যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে তাদের কালচার। কিন্তু আজকে নরেন্দ্র ভাই মোদীকে আমি প্রণাম করি আপনার সামনে, যে উনি ওই জায়গায় পৌঁছে, মানে কত নিরিখে গিয়ে পৌঁছে দেখলো ভাই কেন বা এডুকেশন এটা হচ্ছে। উনি গিয়েছিলেন এডুকেশনে, গিয়ে যখন দেখলেন এটা, তখন বলে স্যার এটা একটা মেইন কারণ। তখন উনি বললেন যে না, সমস্ত স্কুলের মধ্যে শৌচালয় নির্মাণ করতে হবে। তার সঙ্গে সঙ্গে উনি তারপরে প্রাইভেটও প্রতি ঘরে শৌচালয়, আগেও এটা ছিল, সেটাকে বাড়িয়ে দেওয়া হবে এবং প্রতিটা স্কুলে, প্রতিটি ইনস্টিটিউশনে শৌচালয় ভালো করে তৈরি করা। সেটা যে কার জন্য করা হয়েছে? মহিলাদের জন্য। যেই মাত্র সেটা করা হয়েছে, সমস্ত স্কুল কলেজের মধ্যে পার্সেন্টেজ মহিলাদের বেড়ে গেছে, মেয়েদের বেড়ে গেছে, বরাবর চলে আসছে। তো বরাবরই বললেই হবে না, বরাবরির জন্য আপনাকে স্পেসটা তৈরি করে দিতে হবে। এরা তো বরাবরির কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা তো মহিলা রিজার্ভেশন বিলই এরা বিরোধ করেন। তো তাদের তো বলার অধিকার নেই, আর তাদের বলার অধিকার নেই। কারণ সোনিয়া গান্ধী মহিলা রিজার্ভেশন বিল তার জন্য বিরোধ করে, কারণ পুত্রকেও প্রধানমন্ত্রী বানাতে হবে। উনি
তার বিরোধ তার জন্য কারণ 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 কি ভাইপোকে বানাতে হবে চিফ মিনিস্টার, এটা ওনার স্বপ্ন। তো তার জন্য উনি মহিলা বিলকে কিভাবে সাপোর্ট করবেন? উদার সমাজবাদী পার্টির সেটা ও ডিম্পলকে বানাবেন না, যতই ওনার ধর্মপত্নী হোক, হ্যাঁ। ডিম্পল যাদবকে ও চিফ মিনিস্টার ক্যান্ডিডেট বানাবে না, ও অখিলেশই হবে। তো তার জন্য ও বিরোধ করবে। এখন ওখানে স্টালিনে ডিএমকে বিরোধ কেন করবে? কারণ স্টালিন তো ছেলেকে নিজের বানাতে ছেলেকে অলরেডি বানিয়ে রেখেছে, ডেপুটি সিএম বানিয়েছে, ছেলেকে মেয়েকে, এদের ক্যারেক্টারটা হচ্ছে মহিলা বিরোধী ক্যারেক্টার। একদম আমরা চোখে উংলি দিয়ে আমি দেখিয়ে দিলাম, তো মহিলা বিরোধী ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার কাছ থেকে আপনি কিভাবে আশা করবেন? এবং প্রত্যেকেই হিন্দু ধর্মকে বারংবার টার্গেট করেন। স্টালিনের পুত্রের কথা বলছিলেন, উনি বলেছিলেন যে সনাতন ধর্ম হচ্ছে একটি রোগের মতো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এসব কথা বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকার যখন আসবে, তখন অনুপ্রবেশকারীরা তো আপনারা জানেন যে প্রচুর পরিমাণে এখানে আছেন, তারা নানান রকম বিভিন্ন রকম প্ল্যানিং প্লটিং করেন। এখনও গত বছরও আমরা দেখেছি যে দুর্গাপুজোর সময় আজানের টাইমটা টানিয়ে রাখতে হয়েছে, দুর্গা মণ্ডপগুলোতে অশান্তি হয়েছে, চড়ক এবছর করতে দেওয়া হয়নি। আপনারা যখন সরকারে আসবেন, তখন এগুলো তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনাদের জন্য। কোনো চ্যালেঞ্জ নেই, আপনি সিধা হয়ে যাবে। দেখবেন এই যেগুলো লম্বা হয়েছে, আপনি দেখবেন ইলেকশন রেজাল্টের পর সব বেটে হয়ে গেছে। না হলে এই দেশে থাকলে, এই দেশে নিয়ম কানুন হিসাবে থাকবে। জম্মু কাশ্মীরকে আমরা সিধা করে দিলাম, কই পাথর তো এখন মারে না, এখন তো ভারত বিরোধী স্লোগান দিতে পারে না। এগুলো তো পলিটিক্যালি করে রাখা হয়েছিল, বলেছে 370 উঠতেই পারে না, সাংবিধানিক ব্যবস্থা। ছোটবেলা থেকে কমিউনিস্টদের ভাষণে আমি শুনেছি, আপনিও হয়তো শুনেছেন। এরা মাহির এগুলোর মধ্যে, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সার সামনে একটা মাইক্রোফোনে এইগুলি বলতে থাকে সারাদিন, যত উল্টো সিধা কথা বলে সোসাইটিকে কনফিউজ করে দেওয়া। তো এগুলো তো ওরা করেছে। তো আলটিমেটলি জম্মু কাশ্মীরের মতো জায়গাতে কেউ ভেবেছিল যে 370 উঠতে পারে? আর আগে কি প্রচার করে রেখেছিল যে সাংবিধানিক, কোনো সাংবিধানিক ব্যবস্থা, দিস ইজ অনলি ওয়ান সিম্পল নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন নেই, কিছু নেই, নাথিং এলস। এতদিন যাবত চালিয়ে যাচ্ছে। তো এদের তো তারপরে যদি আপনি, তারপরে আমি বললাম যে নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহ, দে আর বোথ আর এক্সাম্পটেড। আপনাকে মানুষকে বলতে হবে না যে এটা হবেই কি হবে না। মানুষ যে এটা বলছে, এটার উদাহরণ কি? মানুষকে আপনি বলে এটা আমি করব, উইথ এক্সাম্পল বলবে, যখন বলবেন তখন এটা মানুষ সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেয়। তো আমাদের কাছে এক্সাম্পল আছে যে আমরা 370 আর্টিকেল 35 উঠিয়েছি এবং সেখানে শান্তি এসেছে, এবং সেখানে যে কথায় কথায় পাথর মারা হতো সেটা বন্ধ হয়েছে। আর এখানেও পাথর মেরেছে, নাড্ডাজির গাড়িতেও পাথর মেরেছে। কিন্তু এই পাথর মারাদের যে কি হবে আজকে আপনাকে বলছি, এদের যে তখন মমতা ব্যানার্জি পালিয়ে যাবে। এগুলোকে দেখবেন, এই মুসলমানের সবচেয়ে বড় শত্রু মমতা ব্যানার্জি, শেষ করেছে, এদের বিনাশ করেছে, এডুকেশন শেষ করেছে, তার কালচারে শেষ করেছে। এভরিথিং ইজ ফিনিশ বাই অনলি মমতা ব্যানার্জি, অনলি। আমরা ভোট তো আর কয়েকদিনের মাথায়, দ্বিতীয় পর্ব প্রায় সামনেই কার্যত চলে এসেছে। আমরা দেখেছি যে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে, আপনি নাড্ডাজির কথা বলেছেন, নাড্ডাজির গাড়িতে পাথর, আরও মনে পড়ে যাচ্ছিল আমার সেই সময় যে অভিজিৎ সরকার, ভোট তখনও গণনা চলছে, 12টার সময় অভিজিৎকে খুন হতে হয়েছে, এবং ভোট গণনা শেষ হলো, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি থাপ্পড় মেরেছেন, আমি থাপ্পড় মারাকে সমর্থন করি না, কিন্তু তার মৃত্যুও রহস্যজনক ছিল, তার নাম হচ্ছে দেবাশিস আচার্য। তো এবারও ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই বলছেন যে যারা বিজেপির হয়ে কাজ করছে, শুধু বিজেপি নেতা নয়, যারা বিজেপির হয়ে কাজ করছেন তাদের আমি ধরে আনবো, নাড়ু খাওয়াবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিজে বাজাবো। তো ভোটের আগে এখন যে সময়টা রয়েছে, মানুষ তো অনেকটা ভয় পাচ্ছে যে বিজেপি যদি না আসে তাহলে কি হবে। এই জিনিসটাকে কিভাবে আশ্বস্ত করবেন? মানুষ তো ভোট দিতে চায়, কিভাবে ভোট দিতে যাবে ভয় নিয়ে? দেখুন, আমি আপনার মাধ্যমে মানুষকে বলবো, ভয় এটা কোনো ব্যবস্থা না, সংবিধানে কোথাও লেখা নেই। ভয় কোনো ব্যবস্থা না, ভয় একটা পারসেপশন, এটা বুঝতে হবে। ভয় একটা পারসেপশন। মনে করুন যে আমরা কিছু কিছু হিন্দি মুভিতে বা বাংলা মুভিতে দেখি যে পুরনো এখানকার গুন্ডা একে কি তার জন্য দেখার জন্য কি, তো ওনার কিছু লোক রেখে দেবে সমাজে, বলে উনি 1947 3 মার্ডার করেছিলেন, হয়তো বুড়ো হয়ে গেছে 78, হয়তো বা শ্বাসকষ্টে বসে আছে, উনি এই ছিলেন ওই ছিলেন, কিছু 4 জন পালে রাখে, এরা বলবে
কি ও ভাই এই যেমন 16-তে দেখছেন না যে গব্বর সিমের নাম গব্বর বলে আ জায়গা। 100 ক্রোশ পর্যন্ত মানুষ ঘুমিয়ে পড়ে বাচ্চা, তো সেটা একটা পারসেপশন তৈরি করা হয়। হুম, ভয় কোনো ব্যবস্থা না, সেটা একটা পারসেপশন। তো যার যেই দুজনের নাম আপনি বলেন মহান ভয়ের প্রজাতির প্রতিষ্ঠাতা দুজন, তো এই প্রতিষ্ঠাতা দুজনের কি হবে এই ইলেকশনে পড়ে, এদের যে কি হবে পরিণতি। আমরা কমিউনিস্ট যাওয়ার পর রাশিয়াতে লেনিনের পরিণতি দেখেছি, হুম, ত্রিপুরাতে আমি দেখেছি। একটা পার্টি অফিসে এখানে হয়নি, ত্রিপুরার সমস্ত পার্টি অফিসে সিপিএমে যারা করেছে এরাই ভেঙে দিয়েছে, আর কিছু আমি নিজে ভেঙেছি, গর্ব করি। কারণ কি সেগুলো তার জন্য ভেঙেছি, কমিউনিস্টের এত বড় একই উদ্ধত এমনই ছিল, হুম, সরকারে আমরাই আসবো, তার কারণে বড় বড় অফিসগুলোর কোনোদিনই সরকারি জায়গার মধ্যে জোর করে বসিয়ে আছে। 35 বছর ক্ষমতা ছিল, কাগজ বানাতে পারতো, পেপার বানায়নি। পেপার বানালে ইজ্জত কমে যাবে, যে জোর করে বসে আছি তাতে গর্বটা ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখানোর জন্য জোর করে বসে আছি, না হলে তো মানুষ এমনিতে করে নিলেও তারপরে একটা কাগজপত্র ফলসও বানিয়ে নেয়, বানায়নি। আমাদের আবার দরকার আছে কি, আমাদের জন্য আবার কি এর কাগজ, কাগজ তো বিজেপির লোকের জন্য, অন্য লোকের জন্য। আমরা যদি কাগজ বানাই তাহলে কমিউনিস্টের উদ্ধত কোথায় থাকবে, বাণিজ্য চলে যাবে, তার জন্য বানায়নি। আর বিপ্লব দেব এসছে, সুযোগ পেয়েছে, একদিনে 900 পার্টি কেনা ধান ফিনিশ, গিয়ে হাইকোর্টে গিয়ে হাজির হয়েছে যে ওখানে অন্যায় হচ্ছে, হাইকোর্ট বলেছে খারিজ করে দিয়েছে, ভাই আপনাদেরকে পেপারে দেখাও, কিচ্ছু নেই, আর যায়নি কোথাও, ভেঙেছে। তো ওখানে মুখ্যমন্ত্রী মানিক সরকার গিয়ে দাঁড়িয়েছিলেন 8টার সময়, যখন আগরতলা শহরে মোটর স্ট্যান্ড ভাঙা হলো বুলডোজার দিয়ে, উনি গিয়ে দাঁড়ালেন। আমি মানিক দাকে ফোন করলাম, দাদা আপনার তো একটা স্বচ্ছ চেহারা, আপনি কি ইলিগাল কনস্ট্রাকশনের উপর দাঁড়ান? তারপর আর যায়নি, কারণ উনি দেখলেন যে তো এটা যে বাইরে চলে যায়, তো আমার তো মানে সারা জীবনের কামাই আমার একটাই, এটা তো চলে যাবে, উনি জানেনি। তো এগুলো যেটা আমি বললাম এগুলো হবে এখানে। আর যারা এগুলো বলেন ডিজে হবে কি হবে, বাচ্চা ছেলে ও কি জানে ভাই, আমি একটা বলি বাচ্চা ছেলে কিচ্ছু বোঝে না। মানে পিসির কাছে সম্পদ আছে, পাওয়ার আছে, সেটা হঠাৎ করে ও পেয়ে গেছে, তো নিচে কি আছে উপরে কি আছে ও তো কিছুই জানে না, বাস দোনো মিলে নাচানাচি করছে। আরেকটা জিনিস জানার চেষ্টা করব, যে আইপ্যাক চলে গেল, পিছনে রহস্যটা কি? দেখুন, চলে গেছে, অফিসিয়ালি চলে গেছে, তো প্রেতাত্মা সব জায়গা আছে, আচ্ছা, সব জায়গা আছে, চলে গেলে কমিউনিস্ট চলে গেছে, কমিউনিস্টের প্রেতাত্মা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরাজমান। ঠিক। ও আপনার সামনে যেই লোকটা বসে আছে তার মধ্যে কমিউনিস্ট বিরাজমান তার জন্য হয়নি, ওই লোকটা ওই সংস্কারের না। ছোটবেলা থেকে সঙ্গের সংস্কারের মধ্যে ছিলাম, তো একটা সংস্কার ছিল, একটা সিস্টেম ছিল, তার জন্য আমি আলাদা ট্র্যাক তৈরি করেছি ত্রিপুরাতে, ট্র্যাক তৈরি করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ট্র্যাক তৈরি করেন। উনি যেই ট্র্যাকটা তৈরি করেছিলেন, উনি উল্টো ওই ট্র্যাকটা ছেড়ে উনি পুরনো তৃণমূলে যারা যারা রবিরঞ্জন চট্টোপাধ্যায়, ফালনা ডিলা যারাই ছিল, এদেরকে সবাইকে ছেড়ে উনি চলে গেছেন কমিউনিস্টের বানানো ওই ট্র্যাকের মধ্যে সবার আগে গিয়ে বসে গেছেন। তো সেই কারণে কমিউনিস্ট তো চলে গেছে, কিন্তু কমিউনিস্ট চালিয়ে যাচ্ছেন উনি। ত্রিপুরাতে কমিউনিস্ট চলে গেছে, বিপ্লব দেব কমিউনিস্টকে চালায়নি, নতুন ট্র্যাক তৈরি করছে, নরেন্দ্র মোদী ট্র্যাক তৈরি করছে, তার জন্য ডেভেলপমেন্ট হয়ে গেছে। পার ক্যাপিটা ইনকাম এখানে 1 লাখ টাকার নিচে ত্রিপুরাতে কিচ্ছু নেই, ফাইন্যান্সিয়ালি আপনি দেখবেন ইন্ডাস্ট্রি নেই, কোনো কিছু নেই, রেভিনিউ নেই করার মতো, ছোট্ট রাজ্য। কিন্তু আমাদের এখানে 1,77,000 টাকা পার ব্যক্তি, পার ক্যাপিটা ইনকাম। আর পশ্চিমবঙ্গে এত বড় রাজ্য, এত ফ্যাসিলিটি, এত প্রাকৃতিক সম্পদ, সেখানে 1 লাখের নিচে, বাবা। আর প্রতি ব্যক্তি, কোনো একটা শিশু আজকে জন্মগ্রহণ করলে পশ্চিমবঙ্গে তার 77,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। তার জন্য কি বিজেপি দায়ী না মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? এটাও কি মোদি দায়ী? 8 লাখ কোটি টাকা আপনি ঋণ নিয়ে রেখেছেন, তার জন্য দায়ী কে? মহিলাদেরকে বলুন আমি দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আরে লক্ষ্মীর ভান্ডার কি দিয়েছেন ভান্ডারটার মধ্যে? লক্ষ্মীমাও তো বাবা আমাকে এত বিক্রি করছে, তার বদলে কি করেছেন? 1,500 টাকা এখন করেছে, সেটা তো জনগণের ট্যাক্সের টাকা, উনি তো তারপরে উনি তো আমি দিচ্ছি, মনে হচ্ছে যে ওনার বাবার রাজত্ব ছিল, জমিদারি ছিল, সেটা বিক্রি করে উনি দিচ্ছেন।
আমি তো শুনি কালীঘাটের যাই বাড়ি ঘর বিক্রি করতে যায় সবকিছু ওই শান্তনু থ্রু তো ওনার কাছেই চলে যায়। দিস ইজ দ্য রিয়েলিটি, ওই তো সম্পদ। তো এইগুলো উনি যেন তাকে লুটেছেন, লুটমার করেছেন ভাইপো আর উনি মিলে, লুটমার করেছেন। সামনে একটা পারসেপশন, মানে এরকম চপ্পলে যাচ্ছি, আমাকে দেখো, আমি কিন্তু সিম্পলিসিটি। সেই চপ্পলের দাম নিয়েও প্রশ্ন আছে এবং ব্র্যান্ড নিয়ে। ও তো আমি এত পার্সোনালিটি যাব না, কিন্তু আপনি এটা থাকেন সব জায়গাতে, আপনি ওই সাদার দুইটা চপ্পলের যে কালারটা সেটা করে নিয়েছেন সব জায়গাতে, কিন্তু ভাইপুর বাড়িটা তো সেই কালার করেননি, সেটা তো হয়নি। তো এগুলো লোক দেখানোর জন্য এগুলো করা হয়েছে। মানুষ বুঝে গেছে। আমার মনে এই লগ্নে এদের বিষয়ে বেশি কথা বলা মানে আমার আর আপনার সময় ব্যর্থ করা। মানুষের কথা চিন্তা করি, মানুষের ডেভেলপমেন্ট কথা চিন্তা করি। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মানুষও করবে, তাই তো আমাদের সংকল্পপত্রে এসছে যে 1,500 নয় আমরা 3,000 টাকা করে মহিলাদেরকে দেবো, 1,500 নয় ছেলেদেরকে আমরা 3,000 করে দেব। তো উনি যেটা দিচ্ছেন উনি মনে হচ্ছে দুনিয়াতে আমি একমাত্র। আরে ভাই, আমি 2022 তখনই প্রতিটি যতগুলি কমিউনিস্টের সময় কিছু ভাতা ছিল সব মিলিয়ে 33 ওখানে মানে আপনার সোশ্যাল পেনশন হওয়া সবগুলোকে আমি একসঙ্গে 2,000 টাকা করে দিয়েছি। প্রথম এক দফা 1,000 করেছি, 300 ছিল 1,000, নেক্সট 2022 আমি সেগুলোকে 2,000 টাকা করে দিয়েছি সমস্ত ভাতা। ত্রিপুরাতে 2,000 টাকার নিচে কোনো ভাতাই নেই। জিজ্ঞাসা করুন ওনাকে, বলে ও তো বিপ্লব দেব তো ছোট বাচ্চা ছেলে, মাত্র পলিটিক্সে এসছে, ও এসে ত্রিপুরাতে কোনো রেভিনিউ ইনকাম নেই, সেখানে 2,000 টাকা করে দিয়ে চলে এসছে 2022। আর আপনি এখন ইলেকশন আগে করে বলছেন আমি একদম মানুষকে উদ্ধার করে নিচ্ছি। আপনার আর করতে হবে, আপনি বহু কিছু করে নিয়েছেন, আপনি এবার ভাইপো নিয়ে উদ্ধার হন এখান থেকে। আপনি বাংলার মানুষের উপকার বা ভালো হক এরকম বলছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও বলছেন যে একটা বাচ্চা জন্মালে 77,000 টাকা ঋণ, 8 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে। বামেরা গেছিল তখন প্রায় 2 লক্ষ কোটি টাকা ঋণ ছেড়ে গেছিল, মমতা সেটাকে 15 বছরে 8 লক্ষ কোটি নিয়ে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তো সমস্ত কোম্পানিগুলো পালিয়ে গেছে, বড় বড় 7,000 কোম্পানি পালিয়েছে। বামেদের সময় থেকেই পতন শুরু এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই আমলে সবটাই শেষ হয়ে গেছে। তো সরকার এলে আপনারা বলছেন যে প্রায় 1 কোটি চাকরি হবে, সেখানে কিছু সরকারি থাকবে এবং কিছু বেসরকারি বা বিভিন্ন কোম্পানি আসবে, তার মাধ্যমে হবে। কিন্তু সেটা হবে কিভাবে? এখানে তো সেই অবকাঠামো রেখে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। অবকাঠামো আছে এখানে। হুগলি নদীর 2 থেকে 67 বা তার উপরে জুট মিল আছে, এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, এখানে দার্জিলিংয়ের চা বাগান, শিলিগুড়ি আর জলপাইগুড়ি চা বাগান আছে, এখানে 2টা পোর্ট আছে, এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এখানে সবচাইতে বেশি কয়লা উৎপাদনকারী রানীগঞ্জ আছে, এখানে সবচাইতে প্রথম মোটর কারখানা হিন্দ মোটর এখানে আছে, এখানে নদী বন্দরগুলো আছে, এখানে পোর্ট আছে। আপনি কি বলছেন? এখানে মানে সব কিছু আছে, তার জন্য পটেনশিয়াল আছে, ডাইরেকশন নেই, ইমপ্লিমেন্টেশন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো আছে তার কাছ থেকে কাটমানি নেন, এগুলোকে ডেভেলপমেন্ট করে নতুন করে কোনো কিছু করার ওনার মধ্যে এই মানসিকতা নেই। উনি শুধু বসে আছেন ওনার ভাইপোর মাধ্যমে, আপনি একটা কাজ শুরু করবেন তো বলবে এটার মধ্যে আমার এত শেয়ার, তাহলে লাগাও। তো উনি কাউকে উৎসাহিত করেনি। ওনার ইন্ডাস্ট্রিয়াল পলিসি এগেনস্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, বিকজ অফ দ্যাট এখান থেকে সব চলে যাচ্ছে। কারণ কি, আমি গুজরাটে বা মহারাষ্ট্রে বা তামিলনাড়ুতে আমার এর চাইতে সুবিধা বেশি হলে আমি এখানে কেন করবো? তারপরেও কাটমানির জন্য মানুষ ত্রস্ত হয়ে বসে আছে। তো আপনি নতুন কিছু লাগালে তার কাছ থেকে যেটা কাটমানি নেন সেটা আলাদা বিষয়। পুরনো বসে আছে সেদের কাছ থেকেই সেটা করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে সেই বিষয়টা, সেই সেন্সটা আছে, সেই ব্যবস্থা আছে, যেই পরিকাঠামোগুলি আছে সেগুলো আমাদেরকে মেরামত করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে না, মেরামত করতে হবে। সেগুলোকে মেরামত করে 1-2 বছরের মধ্যে আমরা এগুলোকে দাঁড় করিয়ে দেবো। তার জন্য ভিশন চাই, তার জন্য আপনার মানে কমিটমেন্ট চাই। ভিশন আর কমিটমেন্ট দুইটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তো এই দুইটা ভারতীয় জনতা পার্টির যে সর্ববৃহৎ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার মধ্যে আছেন, উনি প্রমাণিত। চাই গুজরাতে হোক আর ভারতবর্ষের হোক, সেটা করোনার সময় হোক আর সেটা আপনার সিন্দুরের অপারেশন হোক আর সার্জিক্যাল স্ট্রাইক হোক, সব দিক দিয়ে উনি প্রমাণিত করেছেন। তো আমার নেই প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস যে সেটা হবেই, কারণ নরেন্দ্র ভাই মোদী এক্সাম্পটেড প্রাইম মিনিস্টার। আর বাংলার আরেকটি সবচেয়ে বড় সমস্যা, যেটা প্রধানমন্ত্রী বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কন্টিনিউ তার প্রচারের সভায় বলছেন, সেটা হচ্ছে অনুপ্রবেশ। বাংলাদেশে একটি পত্রিকা আছে, ওখানকার প্রথম আলো,
যেটা ওখানকার সবথেকে বড় পত্রিকা বলা হয়, তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত এবং বাংলাদেশের মধ্যে বাফার স্টেট হিসেবে কাজ করছেন। তো এবারের নির্বাচনেও আমরা দেখেছি, বাংলাদেশের নির্বাচনের সময় যে কিছু মানুষ থাকে যারা দুই পারে ভোট দেয়। বর্ডার খোলা 417 কিলোমিটার এখনও, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, কিন্তু এখন সেখানে নানান রকমের প্রচেষ্টা হচ্ছে। বাংলাদেশি যারা দুপক্ষের ভোটার, দুদিকে, কখনো এদিকে ভোট দেয় কখনো ওদিকে, তারা কি কোনোভাবে এবার ইনফ্লুয়েন্স করতে পারবে এবারের ভোটে? দেখুন, এবারে তার কোনো চান্স নেই। দুই দিকে ভোটার ওভার, 2002-এর পরে যাদেরই লিঙ্ক পাওয়া যাচ্ছে না, তার অনেকটাই ইলেকশন কমিশন তার ব্যবস্থার মাধ্যমে করতে সক্ষম হয়েছেন। আর বাকি যেটা বর্ডার ফেন্সিং, ওটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে রাষ্ট্রের হিত, এটা শুধু আপনার রাষ্ট্রহিত, রাষ্ট্র থাকলে আমার অস্তিত্ব। উনি রাষ্ট্রহিতটা পর্যন্ত চিন্তা করেন না, পার্টি তো ছেড়ে দিন, রাষ্ট্রহিতটা পর্যন্ত চিন্তা করেন না। তো ওনার কাছ থেকে দেখুন, আমি বলে ওনার কাছ থেকে এসব আশা করা, কারণ ওনাকে তো আমরা বলিনি, সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি বর্ডার ফেন্সিংয়ের জন্য জমিন দিন, মার্চের মধ্যে, এত ডেটের মধ্যে করে দিন। উনি একটা কমিটি পর্যন্ত বানাননি। এখন তো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী নেই। উনি ভাবছেন না আমি মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী নন, উনি কেয়ারটেকার, ওনাকে কেউ জিজ্ঞাসাও করবেন। এখন ইলেকশন কমিশন চালাচ্ছে ব্যবস্থা, এটাই নিয়ম, এটাই সংবিধান। তো উনি কেয়ারটেকার, তো উনি যদি কেউ, যে আমি আপনার মাধ্যমে বলবো, জনতাকে যদি ধমকায়, উনি কোনো মুখ্যমন্ত্রী হিসাবে ওনার কাছে কোনো দায়িত্ব নেই, উনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। আমিও যখন ইলেকশনে জিতে গিয়েছিলাম 2018-তে, রেজাল্ট 3 মার্চ চলে এসেছিল, তো আমি 9 মার্চে শপথ নিয়েছিলাম। তো কিছু কিছু সামান্য ঘটনা ঘটেছে, আমাকে বলেছিল কেউ, তো আমি বলেছি ভাই আসলে তো আমি তো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তো মানিক সরকার, তো ওই সময়ের পিরিয়ডটা তো আমি কিছু করতে পারবো না। তো কেয়ারটেকার মানিক সরকার দিকে বলে, আমি তো আর ভাই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, আমি কি করব? এটা মানিক সরকার বুঝে, কিন্তু উনি বুঝেন না কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব, বোঝা উচিত, ওনাকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া উচিত। আপনি এখন মুখ্যমন্ত্রী নন, আপনি মুখ্যমন্ত্রী নন। তো এটা উনি বুঝে গেলে ওনার জন্য ভালো, ওনার দলের জন্য ভালো। এভাবে লাফিয়ে কোনো কিছু হয় না, যেটা সিস্টেম, যেটা সাংবিধানিক ব্যবস্থা, সেটা হতে হয়। আর বর্ডার ফেন্সিংয়ের বিষয়ে যেটা বলছেন, বর্ডার ফেন্সিংয়ে অত্যন্ত দুঃখজনক, লজ্জাস্কর বিষয় যে ভারতবর্ষের কোনো একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সীমানাকে সুরক্ষিত করতে দিচ্ছেন না। উনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী নয়, উনি পাকিস্তানের মানে কোনো একটা স্টেটের মুখ্যমন্ত্রী, উনি ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হয়ে সেটা করতে দিচ্ছে। এর চাইতে লজ্জাজনক, এর চাইতে আপনার বাইরের শত্রু কি দরকার যদি এই ধরনের ব্যক্তিত্ব থাকে? আপনি প্রায় 556 কিলোমিটার আপনি বর্ডার ফেন্সিং তার জন্য করছেন না, কারণ কি আপনার ভাইপো গরু পাচার করবে, কাঠ পাচার করবে, চিনি পাচার করবে, লবণ পাচার করবে, সবগুলোতে কাটমানি খেতে হবে। আপনি কোন জায়গায় চলে গেছেন? মানে ভাইপুর বিজনেসের জন্য আপনি দেশ হিত রক্ষাকে দাওয়ের মধ্যে লাগিয়ে দিয়েছেন। তো তার পরিণাম আসছে। এখন কালকে ইলেকশন ডেট 23 তারিখ, 29 তারিখে এই দিকটা তো হবে। আমি জনতার কাছে আপিল এটাই করব যে আমরা আমাদের হিতগৌরব ফিরিয়ে আনতে চাই। আমরা এই পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ চাই, বিবেকানন্দের চাই, দেশবন্ধু চিত্তরঞ্জনের চাই, আমরা আচার্য জগদীশচন্দ্র বোসের চাই, আমরা রাজা রামমোহনের সেই সংস্কারিত বাংলা চাই, আমরা মাইকেল মধুসূদনের সেই বাংলা চাই, ওই কবি চাই, ওই লিখন চাই। আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি, ওনার যে সঙ্গীত, ওনার যে চর্চা, সেগুলো চাই। কারণ কি বাংলা মানেই রবীন্দ্রসঙ্গীত, বাংলা মানেই নজরুল গীতি, বাংলা মানেই তবলা, বাংলা মানেই ঘরে একটা হারমোনিয়াম থাকতে হবে, বাংলা মানেই আপনি বিহার থেকে যদি কিষানগঞ্জ থেকে ক্রস করেছেন, আপনাকে বাংলার বর্ডার কিছু দেখতে হবে না। আপনি যখন দেখবেন যে আপনি সন্ধ্যার সময় রেয়াজ শুনতে পাচ্ছেন, রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছেন, উলুধ্বনি শুনছেন, শঙ্করধ্বনি শুনছেন, কাশি বাজছে, তখন বুঝে গেছেন বাংলায় পৌঁছে গেছেন। সেটাই বাংলা, সেটাই বিজেপি চায়, সেটাই বাংলার ভবিষ্যৎ, সেটাই বাংলার সংস্কার, সেটাই বাঙালি। দল আপনাকে বঙ্গজয়ের একটা গুরু দায়িত্ব দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন জিতবেন, প্রথম 100 দিনে কি কাজ করবেন? দেখুন, প্রথমে 100 দিনে কী কাজ করবো, মাননীয় গৃহমন্ত্রীজি ও মাননীয় প্রধানমন্ত্রী যে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে প্রথম 100 দিনে আমরা 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন লাগু করব। তার জন্য ক্যাবিনেটে আমরা, তার জন্য তো বলতেই লাগবে, তার জন্য একটা কমিটি গঠন করতে হয়। কমিটির রিপোর্টটা দেয়, রিপোর্ট দেওয়ার পর তারপরে বাজেট হয়, বাজেট দেওয়ার পর ও করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি সরকার শিখতে হয়, যাওয়ার আগে 4টার সময় প্রেস কনফারেন্স হবে, 2টার সময় ঘোষণা করেন দিয়ে দিচ্ছি,
কোনো কাগজ নেই, নোটিফিকেশন নেই, কোনো কিছু নেই। আজ অবধি পাওয়া যায়নি। আমি বললাম না, মানে একদম মানে বিচিত্র। মানে উনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ভাবেন আমরা সবাই বুঝি, আমরা বুঝি পড়াশোনা জানি না, আমাদের কোনো সেন্সেশন নাই। উনি একমাত্র পাণ্ডিত্য, কারণ উনি কোনো সময় উকিল, কোনো সময় ডাক্তার, কোনো সময় ইঞ্জিনিয়ার, কোনো সময় কি কোথায় কখন কি হয়ে যান, কোন সময় মানে কি হবেন কোনো ঠিক ঠিকানা নেই, যে কিছু কিছু হতে পারে। তো তার জন্য উনি সবাইকে ভাবেন এই ধরনের। আমরা মানুষের ভাই, আমরা আমাদের একটা সংস্কার আছে, আমাদের কালচারের কারণে আমাদেরকে দুনিয়া আমাদেরকে নমস্কার করে, আমরা তার জন্য গর্ববোধ করি। তো আমি আশা করি বাংলার সমস্ত মানুষ জানে, সেটাই করবে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা, এতটা ব্যস্ত সময়ের মধ্যেও আপনি এতটা সময় আমাদের দিলেন। দর্শক, এই পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই চ্যানেলে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।